সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তোমাদের দাখিল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের বাংলা দ্বিতীয় পত্রের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো আমি দেখাবো, যেগুলো হচ্ছে তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখতে হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। অর্থাৎ তোমার যেই এমসিকিউগুলো তোমার অবশ্যই পড়তে হবে সেই এমসিকিউগুলো জাস্ট আমি এই শীট থেকে দেখাবো। এই শীটে অনেকগুলো এমসিকিউ রয়েছে, তার মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো শুধুমাত্র তোমাদেরকে আমি সেগুলোই দেখাবো। কারণ হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ যদি তোমাদেরকে বলতে যাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। আর এই শীটটি সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের সিক্রেট গ্রুপে, অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে শুধুমাত্র তারাই। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হতে চাও, কিভাবে যুক্ত হবে সেটা অবশ্যই ক্লাস শেষে বলবো। সবার সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। এই এমসিকিউগুলো তোমাদের অনেক অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রায় 70 থেকে 80% কমন পেতে পারো, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে তোমাদের সম্পূর্ণ বই থেকে তুলে ধরা হয়েছে, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের কোনো বিকল্প নাই এমসিকিউতে ভালো করার জন্য। সেই হিসাবে এগুলো তোমাদের পাঠ্য বই থেকে বাছাইকৃত যাচাইকৃত এমসিকিউগুলো। তো একটু দেখে নাও, বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বহু নির্বাচনী পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা। এখান থেকে যে এমসিকিউটা দেখবা সেটা হচ্ছে যে এটা, ভাষার মূল উপাদান কি? ঠিক আছে, ভাষার মূল উপাদান কি? তো ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি। আচ্ছা, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তারপর এখান থেকে যেটা দেখবা সেটা হচ্ছে এটা 1 নাম্বারটা, মানুষের কণ্ঠনিঃসৃত বাকসংকেতের সংগঠনকে কি বলে? মানুষের কণ্ঠনিঃসৃত বাকসংকেতের সংগঠনকে কি বলে? এটাকে বলা হয় ভাষা। এটাকে কি বলা হয়? ভাষা বলা হয়। তারপরে হচ্ছে বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে, বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে হচ্ছে 3,500-এর উপরে, 3,500-এর উপরে। তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? এটা হবে সাধু ভাষা। এটা হবে কি? সাধু ভাষা। তারপরে হচ্ছে তোমাদের সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? এটা হচ্ছে ক্রিয়া ও সর্বনাম। ক্রিয়া ও সর্বনাম। ক্রিয়া ও সর্বনামে কি দেখা যায়? সবচেয়ে বেশি কি দেখা যায়? মূল পার্থক্য। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনামে। তারপর যে এমসিকিউটা দেখবা সেটা হচ্ছে এটা 10 নম্বরটা, বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে? বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী। কে প্রণয়ন করেন বা কে প্রবর্তন করেন? প্রমোদ চৌধুরী। তারপরে তোমরা দেখবা 11 নাম্বারটা দেখো, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তক কে? বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। তারপরে যেটা দেখবা তোমরা সেটা হচ্ছে 14 নম্বর, বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বাংলা ভাষা? এটা হবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মানুষের ভাষা হচ্ছে বাংলা ভাষা। তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে 16 নম্বরটা, কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে? এটা হচ্ছে দেশ, কাল ও পরিবেশ ভেদে। কিসের ভেদে ভাষার পার্থক্য ঘটে? দেশ, কাল ও পরিবেশ ভেদে। তারপরে দেখবা 17 নম্বর, ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমান বাংলা ভাষার স্থান কততম? এটা হবে চতুর্থতম। তারপরে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমরা এরপরে যেটা দেখবা যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ সবচেয়ে তোমার জন্য, তোমার পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের জন্য গুরুত্বপূর্ণ সেই এমসিকিউগুলো আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো খুব ভালো করে পড়বা ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবে ইনশাল্লাহ। 21 নম্বর, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? 21 নম্বরটা দেখো, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হবে কি? এটা হবে হচ্ছে 5টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে ভাগ করা যায়। 5টি ভাগে ভাগ করা যায়। তারপর তোমরা দেখবা যেটা পরিচ্ছেদ 2 থেকে 1 নাম্বারটা, 1 নাম্বার আছে ব্যাকরণ শব্দের সঠিক ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের সঠিক ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ঠিক আছে, তারপরে দেখবা তোমরা 5 নাম্বারটা, 5 নম্বরে বলা হচ্ছে ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা কি করা?
আবিষ্কার করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা কি করা, আবিষ্কার করা। এটা দেখবা, ঠিক আছে, এটা দেখবা 5 নাম্বারটা। তারপর দেখবা 6 নাম্বার, বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টি। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। তারপরে দেখবা 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলো তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ জানো? কারণ দেখো, তুমি নিজেই দেখো 19 সালে, 11 সালে, 7 সালে, 12 সালে, 10, 5, 7, 10, 3, 12, 3, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার অনেকগুলো পরীক্ষায় আসছে, ঠিক আছে। তো যেগুলো হচ্ছে বেশিরভাগ পরীক্ষায় আসছে তোমার ওই কমন উপযোগী সাজেশন ভিত্তিক এমসিকিউগুলো তো তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তুমি বইয়ের সবগুলো এমসিকিউ পড়ে গেলে কিন্তু তুমি কমন পাবে না বা ভালো কিছু করতে পারবে না। তোমার হচ্ছে দেখতে হবে যে তোমার কোনগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তুমি জাস্ট যেগুলো তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জাস্ট সেগুলোর উপর যদি ফোকাস দিয়ে তুমি পড়তে পারো তাহলে অবশ্যই ভালো করবে তুমি। 7 নাম্বারটা দেখো, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে প্রত্যেক ভাষারও 4টি মৌলিক অংশ থাকে। অংশগুলো কি কি? প্রত্যেক ভাষারও কিন্তু মৌলিক 4টি অংশ থাকে, সেগুলো হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, সেগুলো হচ্ছে কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। তারপর 10 নাম্বারটা দেখবা, প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? ঠিক আছে, প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? প্রত্যেক ভাষার হচ্ছে 4টি মৌলিক অংশ থাকে। কয়টি মৌলিক অংশ থাকে? 4টি। তারপরে যেটা দেখবা 11 নাম্বার, নত্য ও সত্য বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা হবে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বেই নত্য ও সত্য বিধান বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বেই আলোচিত হয়। তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? তাহলে শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে কি? শব্দের ক্ষুদ্রতম একক, এখানে শব্দ দিছে না, শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, ঠিক আছে। শব্দের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি, ঠিক আছে, এটা। তারপর 15 নাম্বারটা দেখো, বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? তারপর এটা হবে রূপতত্ত্ব। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা শুরুতেই বলা উচিত, তোমাদেরকে এখন যে এমসিকিউ দেখাইছি, আমি আবারও বলতেছি, তোমাদেরকে যে এমসিকিউগুলো দেখাচ্ছি এগুলোর মতো মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমার বাংলা দ্বিতীয় পত্রে আর হতে পারে না। কারণ এখানে দেখো, তুমি নিজেই দেখো এখানে কতগুলো বুড়ে এই এমসিকিউগুলো আসছে, দেখছো কতগুলো বুড়ে এই এমসিকিউগুলো আসছে বিগত সালে। তো এইরকম কিন্তু যেগুলো বিগত সালে বেশিরভাগ বোর্ডে আসছে সেগুলো তোমাকে আগে ভালো করে দেখতে হবে, ঠিক আছে, তারপরেই তুমি অন্য কিছু পড়তে পারবে। এগুলো যদি ভালো করে দেখো তাহলে তুমি অবশ্যই তোমার হচ্ছে কি কমন থাকবে ইনশাল্লাহ। তাহলে বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণ কোন অংশের আলোচ্য বিষয়? এটা হচ্ছে রূপতত্ত্ব। তারপরে দেখি আর কি আছে। তারপরে হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বার দেখো, বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় হচ্ছে প্রাতিপাদিক বলা হয়। তারপরে তুমি যেটা দেখবা তোমার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সাধু ও চলিত ভাষা কোন পদে বেশি দেখা যায়? সাধু ও চলিত ভাষা কোন পদে বেশি দেখা যায়? এটা হবে কি? এটা হবে ক্রিয়া ও সর্বনাম। ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায়। তারপরে দেখবা হচ্ছে 6 নাম্বার, নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? উনি হচ্ছেন প্রমোদ চৌধুরী, ঠিক আছে। তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে যে আচ্ছা, হ্যাঁ, এখানে 4 নাম্বারটা, বাক প্রত্যঙ্গের সবচেয়ে সক্রিয় ও সচল অংশের নাম কি? বাক প্রত্যঙ্গের সবচেয়ে সক্রিয় সচল অংশের নাম হচ্ছে জিহ্বা, ঠিক আছে, জিহ্বা। আচ্ছা, তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এটা, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? বর্ণ বলা হয়। আচ্ছা, তারপরে দেখবা 14 নম্বরটা, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কতটি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা হচ্ছে 8টি, ঠিক আছে। তুমি হচ্ছে তোমার বইয়ে এগুলো পেয়ে যাবে, অর্ধমাত্রা কয়টি, তারপর হচ্ছে পূর্ণমাত্রা কয়টি, মাত্রাহীন কয়টি, ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখে নেবে, হয়ে যাবে। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, ঠিক আছে। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি। বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? সরল বা অসংযুক্ত বর্ণ আছে বাংলা ভাষায় কয়টি? এটা হবে 50টি
অসংযুক্ত সরল বা অসংযুক্ত বর্ণ আছে, মানে বাংলা বর্ণমালাই হচ্ছে মোট কয়টি? 50টি। তারপর তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এটা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। তারপর যেটা দেখবা 21 নম্বর, বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? বাংলা ভাষায় হচ্ছে অ বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? অ বর্ণের। কারণ হচ্ছে আ বর্ণের আকার আছে, ই বর্ণের ইকার আছে, এ বর্ণের একার আছে, কিন্তু অ বর্ণের কোনো কি নাই? আকার নাই, সংক্ষিপ্ত কোনো রূপ নাই। তারপর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের, আমরা একটু আগে দেখলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। তারপর যেটা দেখবা সেটা হচ্ছে বাংলা বর্ণমালায় ফলা কয়টি? বাংলা বর্ণমালায় ফলা হচ্ছে 5টি। বাংলা বর্ণমালায় ফলা 5টি, ঠিক আছে। তারপরে যেটা দেখবা তোমরা 28 নাম্বার, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ কি কি? দুটি বর্ণ হচ্ছে তোমার, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে অ, ঠিক আছে, এই দুইটা। তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে 33 নম্বর, নিচের কোন শব্দ অ এর সম্পৃক্ত উচ্চারণ হয়েছে? এটা হবে অতি করুণ, অতুল, ঠিক আছে এটাতে। তারপর 35 নম্বর দেখো, 35 নম্বর বলা হচ্ছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? এটা হবে কি? এটা হবে হচ্ছে তোমার আদিতে অংশে, ঠিক আছে। এই প্রশ্নটা আমি আবারও বলতেছি তোমাকে, এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? এটা হবে আদিতে। তারপর খ খ গ গ ও এর উচ্চারণের স্থান হচ্ছে জীবামূলক, ঠিক আছে। তারপরে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে কোনগুলো কণ্ঠধ্বনি? কণ্ঠধ্বনি বলা হয় ক খ গ গ ও, এই পাঁচটাকে বলা হয় কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি কোনগুলোকে বলা হয়? কণ্ঠধ্বনি বলা হয় ক খ গ গ ও, এই পাঁচটাকে কণ্ঠধ্বনি বলা হয়। তারপরে দেখবা তোমরা কোন 4টি বর্ণকে ঊষ্ম বর্ণ বলা হয়? কোন 4টি বর্ণকে ঊষ্ম বর্ণ বলা হয়? তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত্য স, হ, এই 4টিকে ঊষ্ম বর্ণ বলা হয়। মনে রাখবে কি বর্ণ? ঊষ্ম বর্ণ বলা হয়। তাহলে কোন 4টি বর্ণকে ঊষ্ম বর্ণ বলা হয়? তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত্য স, হ, এই 4টিকে। তারপর ড শূন্য ড, আচ্ছা ড বিন্দু ড এবং ড বিন্দু ড, ঠিক আছে। ধ্বনি দুটিকে কি ধ্বনি বলা হয়? এই দুটিকে বলা হয় তাড়নাজাত ধ্বনি, তাড়নাজাত ধ্বনি। তারপর যেটা দেখবা উষ্ণ শব্দের যুক্ত অক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? এটা হবে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন, ঠিক আছে, মূর্ধন্য স এবং মূর্ধন্য ন, এই দুটি দিয়ে। তারপর আসি তোমরা কোনগুলো দেখবা, দেখায়, হ্যাঁ পাওয়া গেছে। পরের ইকার আগে উচ্চারিত, পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির ইকার বা লস্যৌকার উচ্চারিত হলে তাকে কি বলে? তাকে বলা হয় অপনিহিত। তাকে কি বলা হয়? অপনিহিত বলা হয়, তাকে বলা হয় অপনিহিত। পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা ব্যঞ্জনধ্বনির আগে ইকার বা লস্যৌকার উচ্চারিত হলে তাকে কি বলে? অপনিহিত। তারপর তোমরা দেখবা এই 66 নম্বরটা, 66 নম্বর হচ্ছে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? একটির পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। কি বলা হয়? বিষমী ভবন। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন। তারপর তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে যে এটা, কোন 4টি উপসর্গের তৎসম শব্দ পাওয়া যায়? সেগুলো হচ্ছে সু, বি, নি, আ, ঠিক আছে। এই 4টি উপসর্গ তৎসম শব্দ পাওয়া যায়, সু, বি, নি, আ। তারপর হচ্ছে উপসর্গ কি? উপসর্গ হচ্ছে, তাহলে উপসর্গ কি? উপসর্গ হচ্ছে কি? উপসর্গ হচ্ছে ভাষায় উপসর্গ হচ্ছে ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। কি? ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। তারপর হচ্ছে উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন।
তারপর খাঁটি বাংলা উপসর্গ কোনটি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে রাম। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে রাম। তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে শব্দের আগে বসে কোনটি? শব্দের আগে বসা হচ্ছে উপসর্গ। শব্দের আগে বসে কোনটি? শব্দের আগে বসা হচ্ছে উপসর্গ। তারপর বিশেষ অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দে? শব্দটিতে, সেটা হচ্ছে উপভোগ, উপভোগে। তারপর বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? বাংলা বা খাঁটি বাংলা, আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ, বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ কয়টি? বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে তোমার 21টি। কয়টি? 21টি। তারপর তুমি দেখবা তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ হচ্ছে 20টি। তারপর নিদাক, নিদাক শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে? এটা হবে নিতান্ত অর্থে, নিতান্ত অর্থে। এখান থেকে তারপর দেখবা লাফাত্তা, লাফাত্তা শব্দের লা কোন শ্রেণীর উপসর্গ? এটা হবে আরবি উপসর্গ। আচ্ছা ঠিক আছে, তারপর তোমরা 19 নম্বরটা দেখবা। 19 নম্বর হচ্ছে কোনটির অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে? তাহলে কোনটির অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে? সেটা হচ্ছে যে উপসর্গ। সেটা কি? সেটা হচ্ছে উপসর্গ। তারপরে তোমরা দেখবা এখান থেকে এটা দেখতে পারো, আগারাম বাস করে আসপাড়া গায়ে। এখানে আগা ও আস কোন ধরনের উপসর্গ? এটা হবে খাঁটি বাংলা উপসর্গ। ঠিক আছে, খাঁটি বাংলা উপসর্গ। তারপর তোমরা দেখবা, তারপর যেটা দেখবা সেটা হচ্ছে যে, একটু করে দেখি, এতগুলো এমসিকিউ তোমার দেখার দরকার নাই, আমি তোমাকে জাস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখাচ্ছি। তবে তুমি এই শীটটা নিয়ে থাকলে, অর্থাৎ তুমি যদি আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে এই শীটটা পেয়ে যাবে। ঠিক আছে, এই শীটটা থেকে আমি মনে করি সবগুলো এমসিকিউ যদি তুমি দেখতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ রাখলাম, তুমি এমসিকিউতে যদি তোমার 30-এর মধ্যে যদি 20 কমন না পাও, ঠিক আছে, তখন এটা আমি চ্যালেঞ্জ রাখলাম তোমার কাছে, 30-এর মধ্যে 20 অবশ্যই, মিনিমাম 20 ধরতেছি আর কি, তোমার কপাল যদি ভালো হয় 20-এর চেয়ে আরও বেশি কমন তুমি পেতে পারো। তো কথা হলো যে, কারণ হচ্ছে এগুলো মূল পাঠ্য বই থেকে এবং বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা। সুতরাং তুমি এই শীটটা যদি সম্পূর্ণ দেখতে পারো, এই শীটটার এমসিকিউগুলো যদি তুমি ভালো করে দেখতে পারো, তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, তুমি এমসিকিউতে অনেক ভালো করবে ইনশাল্লাহ, এবং কমন আসবে, এটা তোমাকে আমি বলতে পারি। তো দেখো কোন শব্দে প্রত্যয় অবগার্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে সোর বা ক্যাস্টা। সোর বা কি? ক্যাস্টা। সোর বা ক্যাস্টা, সোর অথবা ক্যাস্টা। তারপর হচ্ছে মোড়ক শব্দটির প্রকৃত প্রত্যয় হলো কি? মোড়ক শব্দটির প্রকৃত প্রত্যয় হচ্ছে মোড় যোগ অক, মোড় যোগ অক। তারপর দাতা শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি? দাতা শব্দটির প্রকৃত প্রত্যয় হচ্ছে এই প্রথমটি। ঠিক আছে, দাতা। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এটা, ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়? ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়? সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয় যুক্ত হয়। তারপরে দেখবা উক্তি, উক্তি এর প্রকৃত প্রত্যয় কোনটি? উক্তি এর প্রকৃত প্রত্যয় হচ্ছে এটা, বস যোগ ইক্তি। ঠিক আছে, তারপরে দেখবা হচ্ছে কৃৎ প্রত্যয় সাধিত পদটিকে কি বলা হয়? কৃৎ প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় কৃদন্তন পদ, কৃদন্তন পদ। তারপরে তোমরা যেটা দেখবা এখান থেকে সেগুলো হচ্ছে, আমি তোমাদেরকে জাস্ট সবগুলো দেখাচ্ছি না, কারণ হচ্ছে তোমার সবগুলো দেখাতে গেলে ঘন্টা চলে যাবে, কিন্তু হচ্ছে শেষ হবে না। ঠিক আছে, তবে এই শীটটা তুমি নিয়ে 1 ঘন্টা কিন্তু কমপ্লিট করতে পারো, এবং হচ্ছে তুমি বারবার রিভিশন দিলে এই এমসিকিউগুলো তোমার জন্য একদম কি হয়ে যাবে, একদম তোমার কাছে হচ্ছে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো পরীক্ষা আসা মাত্র কিন্তু তুমি উত্তরটা দাগিয়ে দিতে পারবে। তো মহিমা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? মহিমা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে মহৎ যোগ ইমন, মহৎ যোগ ইমন, এটাই হচ্ছে মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়। তারপরে দেখবা প্রত্যয় সাধিত শব্দ কোনটি? প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে জেলে, প্রত্যয় সাধিত শব্দ কোনটি? জেলে। তারপরে তোমার দেখতে হবে যেগুলো জাস্ট তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, জাস্ট আমি সেগুলোই দেখাচ্ছি, প্রত্যেকটা দেখাচ্ছি না, বিগত সালের প্রশ্ন এখানে আছে অ্যানালাইসিস করে তৈরি করা। তো সমাস, এখানে দেখো সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা মিলন।
সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ বা মিলন, এটা দেখবা। তারপর তোমার দেখতে হবে কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। এটা হবে উপমান কর্মধারয় সমাসে। উপমান কর্মধারয় সমাসে কি থাকে? তোমার হচ্ছে উল্লেখ থাকে, ঠিক আছে, এটা দেখবা। তারপর তোমার দেখতে হবে এখানে সমাসের মধ্যে অনেকগুলো আছে, এগুলো হচ্ছে তোমরা জাস্ট সিটটা নিয়ে দেখে নিবা। তারপর হচ্ছে হাট বাজার। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাট বাজার হচ্ছে সমার্থ অর্থে। সমার্থ অর্থে হাট বাজার সমার্থ অর্থে কি? দ্বন্দ্ব সমাস। হাট বাজার সমার্থ অর্থে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারতেছো। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস, সমার্থ অর্থে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তারপর তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এটা মহাকীর্তি। মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য কোনটি? মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে মহতি যোগ কীর্তি। মহতি যোগ কীর্তি, এটাই। তারপরে দেখবা তোমরা এটা উপমান কর্মধারয় সমাস কোনটি? উপমান কর্মধারয় সমাস হচ্ছে জ্ঞানসাম তুষার শুভ্র। তুষার শুভ্র, ঠিক আছে, এটাই। তারপর দেখবা 40 নম্বর নিত্য সমাসের উদাহরণ কোনটি? নিত্য সমাসের উদাহরণ হচ্ছে দেশান্তর। নিত্য সমাসের উদাহরণ কোনটি? দেশান্তর। তারপরে দেখবা স্মৃতিসূত। স্মৃতিসূত কোন সমাস? স্মৃতিসূত হচ্ছে একটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তোমরা অনেকে বলতে পারো স্যার যেগুলো বলতেছেন এগুলো বুঝাই বলেন। আসলে তোমাদেরকে এখন তো বোঝানোর সময়টা নাই, তোমরা জাস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো ভালো করে দেখে যাবে। যে এখন বোঝানোর সেই সময় কি তোমাকে আছে? বাংলা ব্যাকরণ তো পুরো বছরই তোমাকে বুঝে পড়তে হবে। তো তুমি যদি এখন পরীক্ষা আসা মাত্র বা তোমার পরীক্ষার এই সময় এসে যদি তুমি বুঝতে চাও তাহলে হবে। চন্দ্রমুখ। চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কোনটি? চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য হচ্ছে চন্দ্রের নিয়ায় মুখ। চন্দ্রের নিয়ায় মুখ, ঠিক আছে, এটা। তারপরে দেখতে হবে তোমাকে যে এমসিকিউটা দেখতে হবে সেটা হচ্ছে যে তোমার আচ্ছা দেখি এরপরে কোন এমসিকিউটা তোমাদের আছে। এটা সামীপ্য। সামীপ্য অর্থে কোথায় অব্যয়ীভাব সমাস রয়েছে? এটা হবে উপকূল। উপকূল অর্থে, ঠিক আছে। তারপর তুমি দেখবা এটা নিত্য সমাসের উদাহরণ কোনটি? নিত্য সমাসের উদাহরণ হচ্ছে দর্শন মাত্র। আচ্ছা, তারপরে দেখবা এটা কোনটি নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলা হয় একাদশ ব্যঞ্জন সন্ধিকে। কোনটি নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? একাদশ। এটাকে কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না? কোলটার নিয়ম অনুসারে সন্ধি হয় না। তারপর যেটা দেখবা সেটা হচ্ছে কোনটি সন্ধির উদ্দেশ্য? সন্ধির উদ্দেশ্য হচ্ছে কি? সন্ধির উদ্দেশ্য হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। আচ্ছা, তারপরে দেখবা তুমি এটা কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? এটা হবে পরিষ্কার বা সংস্কার। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ফরি যোগ ইক্কা। এটাই হচ্ছে পরীক্ষা। তারপর তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এটা দ্বিরুক্ত শব্দগুলো কত প্রকার? দ্বিরুক্ত শব্দগুলো হচ্ছে 3 প্রকার। দ্বিরুক্ত শব্দ কত প্রকার? 3 প্রকার। তারপরে তোমরা দেখবা দ্বিরুক্ত শব্দ কত প্রকার? 3 প্রকার। তারপর দেখবা এটা কোন দ্বিরুক্তিটি ধনাত্মক শব্দ দ্বিরুক্তি হচ্ছে শন টপাটপ, এটা। আচ্ছা, তারপরে তোমরা দেখবা কোন দ্বিরুক্তিটি ধনাত্মক সেটা হবে জনজন মিয়। আচ্ছা, এগুলো কিন্তু ছন্দে মিলে যায়, ঠিক আছে, তুমি সহজেই ধরতে পারবে। তো তারপরে তুমি দেখবা যে এমসিকিউগুলো তোমরা দেখবা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে এখন যে এমসিকিউগুলো আমি দেখাচ্ছি এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখবা হচ্ছে তুমি এটা 49 নম্বরটা আমি আজ জ্বর বোধ করছি। এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? ঠিক আছে, এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা বোঝানো হয়েছে সামান্য। এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? সামান্য।
তারপর দেখবা লোকটা হাড়ে হাড়ে শয়তান, লোকটা হাড়ে হাড়ে শয়তান। এখানে হাড়ে হাড়ে, হাড়ে হাড়ে কি অর্থে প্রকাশ পেয়েছে? হাড়ে হাড়ে প্রকাশ পেয়েছে আধিক্য অর্থে। হাড়ে হাড়ে প্রকাশ পেয়েছে কি অর্থে? আধিক্য অর্থে। আচ্ছা, তারপরে দেখবো এটা নিত্য নারীবাচক শব্দ কোনটি? নিত্য নারীবাচক শব্দ হচ্ছে সৎমা। নিত্য নারীবাচক শব্দ কোনটি? সৎমা। তারপর নিত্য নারীবাচক শব্দ কোনটি? আরও একটা নিত্য নারীবাচক শব্দ হচ্ছে সতীন। নিত্য নারীবাচক শব্দ সতীন। তারপর তুমি যেটা দেখবা সেটা হচ্ছে যেটা নাটিকা। নাটিকা কোন অর্থে নারীবাচক শব্দ? নাটিকা হচ্ছে ক্ষুদ্রার্থে। ক্ষুদ্রার্থে নাটিকা, ক্ষুদ্র অর্থ হচ্ছে নারীবাচক শব্দ। তারপর কোনটির লিঙ্গান্তর? লিঙ্গান্তর হয় না, এটা হবে কবিরাজ। এটা হবে কি? কবিরাজ। তারপর দেখো কোনগুলো পত্নী অর্থে নারীবাচক শব্দ? এটা হবে শাশি, মামি। এগুলোই হচ্ছে পত্নী অর্থে নারীবাচক শব্দ। তারপর তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ কোনটি? ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ হচ্ছে মালিকা। ঠিক আছে, এটা দেখবা ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ হচ্ছে মালিকা, নারীবাচক শব্দ মালিকা। তারপর তোমরা যেটা দেখবা নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত নারীবাচক শব্দ? বিশেষ নিয়মে সাধিত নারীবাচক শব্দ হচ্ছে গরীয়সী। কি? গরীয়সী, এটা গরীয়সী। আচ্ছা, তারপরে যেটা দেখবা তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো আমি কিন্তু দেখাচ্ছি, এটা তোমাদেরকে আমি বারবার বলতেছি, আমি সবগুলো দেখাচ্ছি না। তোমরা এই শীটটা সংগ্রহ করে নিবে। কিভাবে সংগ্রহ করবে, কীভাবে নিতে হবে, ঠিক আছে, সব কিছু বিস্তারিত ক্লাস শেষে বলতেছি। এটা হচ্ছে কোনটি? পূরণবাচক শব্দ। এখানে হচ্ছে পূরণবাচক শব্দ হচ্ছে নবম। নবম, এটা হচ্ছে পূরণবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? 4 প্রকার। তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এটা 4 নাম্বার সন্দেশ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? সন্দেশ হচ্ছে কি? সন্দেশ হচ্ছে রূঢ়ি শব্দ। সন্দেশ কি শব্দ? সন্দেশ হচ্ছে রূঢ়ি শব্দ। সন্দেশ কি শব্দ? সন্দেশ হচ্ছে রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ। সন্দেশ কি শব্দ? সন্দেশ হচ্ছে রূঢ়ি শব্দ। সন্দেশ রূঢ়ি শব্দ। আচ্ছা, তারপর যেটা দেখবা 6 নাম্বার যে সকল শব্দের অর্থে তাদের প্রকৃত প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ? যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃত প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ? তারা হচ্ছে যৌগিক শব্দ। তারা কোন শব্দ? তারা হচ্ছে যৌগিক শব্দ। আশা করছি এটা বুঝতে পারছো। তারপর 11 নম্বর দহিত্র। দহিত্র কোন শব্দ? দহিত্র হচ্ছে যৌগিক শব্দ। দহিত্র কোন শব্দ? দহিত্র হচ্ছে যৌগিক শব্দ। আচ্ছা, তারপর মহাযাত্রা। মহাযাত্রা কোন প্রকারের শব্দ? মহাযাত্রা হচ্ছে যুগরূঢ় শব্দ। মহাযাত্রা কোন প্রকারের শব্দ? মহাযাত্রা হচ্ছে যুগরূঢ় শব্দ। আচ্ছা, মহাযাত্রা যুগরূঢ় শব্দ। তারপর পকেটমার। পকেটমার শব্দটি কোন শ্রেণীর? পকেটমার শব্দটি হচ্ছে মিশ্র শ্রেণীর। পকেটমার শব্দটি কোন শ্রেণীর? মিশ্র শ্রেণীর। তারপর বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক শব্দকে কি বলে? ঠিক আছে, বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে? এটাকে বলা হয় পারিভাষিক শব্দ। কি বলা হয়? পারিভাষিক শব্দ। তারপরে যেটা দেখবা তোমরা পঙ্কজ। পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত হয়। তাই শব্দটি একটি কি? তাই শব্দটি একটি হচ্ছে জাতি বিশেষ। শব্দটি একটি কি? শব্দটি হচ্ছে একটি জাতি বিশেষ। শব্দটি একটি জাতি বিশেষ। তারপরে হচ্ছে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে গঠন। গঠন অনুসারে শব্দ কত প্রকার? গঠন অনুসারে শব্দ হচ্ছে 2 প্রকার। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 2 প্রকার। তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে শনশন বায়ু বয়ে। শনশন বায়ু বয়, এই বাক্যটিতে শনশন অব্যয়টি কি? শনশন অব্যয়টি হচ্ছে তোমার অনুখার অব্যয়। সংশয় অব্যয়টি কি? অনুখার অব্যয়। তারপরে যেটা দেখবা 9 নম্বরে সেটা হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
ঠিক আছে। এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয়? এটা হবে হচ্ছে বিয়োজক অব্যয়। কি অব্যয়? এটা হবে হচ্ছে বিয়োজক অব্যয়। কি অব্যয় হবে? বিয়োজক অব্যয়। ঠিক আছে, বিয়োজক অব্যয়, বিয়োজক অব্যয়। তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে তোমরা এখান থেকে যেটা দেখবা সেটা হচ্ছে এইটা, কোনটি বাপবাচক, কোনটি বাপবাচক বিশেষ্য? এটা হবে হচ্ছে দর্শন। দর্শন হচ্ছে ঠিক আছে, দর্শন, দর্শন হচ্ছে অর্থাৎ ফিলোসফি হচ্ছে কি বাপবাচক বিশেষণ। আচ্ছা, তারপর দেখবা এটা কোনটি বাপবাচক বিশেষ্য? এখানে বাপবাচক বিশেষ্য হচ্ছে গমন, বুজন, বুজন গমন। ঠিক আছে, বুজন বা গমন, এটা হচ্ছে বাপবাচক বিশেষ্য। তারপরে দেখবা হচ্ছে কোনটি গুণবাচক বিশেষ্য? গুণবাচক বিশেষ্য হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য হচ্ছে একটা গুণ, এটাই হচ্ছে গুণবাচক বিশেষ্য। তারপর দেখবা বিশেষ্য পদ কত প্রকার? বিশেষ্য পদ হচ্ছে 6 প্রকার। বিশেষ্য পদ কয় প্রকার? 6 প্রকার। তারপরে দেখবা তোমরা কোথায় গেল, তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে দেখে নাও তোমরা। তোমাদেরকে আমি জাস্ট এখানে হচ্ছে টেনে টেনে দেখাচ্ছি, এই কারণ হচ্ছে সবগুলো তো দেখানোর সময় তো নাই, তাই না? তো তোমাদের যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো জাস্ট আমি এক পলকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোন বাক্যটির প্রক্রিয়া সকর্মক? কোন বাক্যটির প্রক্রিয়া সকর্মক? চুপ করে থাকো, চুপ করে থাকো, এটাই হচ্ছে সকর্মক। তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে? প্রযোজক ক্রিয়া আছে হচ্ছে তিনি ছেলেকে পড়াচ্ছেন, এটাতে, ছেলেকে পড়াচ্ছেন এটাতে। তারপরে দেখবা, তারপর যেটা দেখবা সেটা হচ্ছে এটাই। বাক্যের অপরিহার্য পদ কোনটি? বাক্যের অপরিহার্য পদ হচ্ছে ক্রিয়াপদ। বাক্যের অপরিহার্য পদ কোনটি? ক্রিয়াপদ। তারপরে তোমরা দেখবা এই অংশগুলো থেকে কিন্তু এমসিকিউ কম আসে, ঠিক আছে? যে অংশগুলো থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসে সেগুলো তোমাদেরকে কিন্তু আমি উপরে দেখাই ফেলছি। এখন জাস্ট তোমাদের জন্য হচ্ছে এখান থেকে যে কমন, এখান থেকে মনে করো তোমার হচ্ছে এমসিকিউ কম আসে, এই কারণেই জাস্ট যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসে সেগুলো দেখাচ্ছি। কোন বাক্যের কর্তা নিরপেক্ষ? নিরপেক্ষ, কোন বাক্যের কর্তা নিরপেক্ষ? এটা হবে সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো। সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো, এটাই হচ্ছে বাক্যের কর্তা নিরপেক্ষ। ঠিক আছে, তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে তোমাদেরকে বলে এটা অনুসর্গ। অনুসর্গ থেকে যেগুলো দেখবা সেগুলো দেখে নাও। অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে অব্যয়। অনুসর্গ কি? অব্যয়। অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে অব্যয়। তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে অনুসর্গের কাজ কি? ঠিক আছে, অনুসর্গের কাজ হচ্ছে কি? অনুসর্গের কাজ হচ্ছে বাক্যর অর্থ প্রকাশে সাহায্য করে। অনুসর্গের কাজ কি? বাক্যের অর্থ প্রকাশে কি করে? সাহায্য করে। তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ। এখানে শরতের পর আসে বসন্ত, বাক্যটিতে ফরে অনুসর্গটি যে অর্থে প্রকাশ করেছে সেটা হচ্ছে দীর্ঘ বিরতি। ঠিক আছে, তারপর 11 নাম্বার, কি হেতু এসেছে কহ বিস্তারিয়া। হেতু অনুসর্গটি কি অর্থে প্রকাশিত হয়েছে? হেতু অর্থটি প্রকাশিত হয়েছে প্রসঙ্গ অর্থে। হেতু অর্থটি কি অর্থে প্রকাশিত হয়েছে? হেতু অর্থটি প্রকাশিত হয়েছে প্রসঙ্গ অর্থে। তারপর দেখবা সীমার মাঝে অসীম তুমি, বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে হচ্ছে মধ্য অর্থে। ঠিক আছে, তারপর দেখবা 15 নম্বর, বিনা স্বদেশী ভাষা মিটিয়ে কি আশা? এ বাক্যে বিনা অনুসর্গটি কোন অর্থে প্রকাশ করেছে? এটা হচ্ছে তোমার ব্যতিরেকে বা অভাবে অর্থে প্রকাশ করেছে। বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, এই বাক্যে কোন বিনে অনুসর্গটি কোন অর্থে প্রকাশিত হয়েছে? এটা হচ্ছে ব্যতিরেকে অভাবে। আচ্ছা, তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এটা 22 নাম্বার, আসো তুমি প্রভু জগৎ মাজারে। এখানে মাজারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মাজারে শব্দটি ব্যবহৃত হয়েছে ব্যাপ্তি অর্থে। কি অর্থে? ব্যাপ্তি অর্থে। তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে যে এটা কিছুটা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে টুকটাক অর্থে ব্যবহৃত হয়। তারপরে দেখবা পদশ্রিত নির্দেশক সর্বনামের পরটা
অর্থাৎ পদাশ্রিত নির্দেশক সর্বনাম, সর্বনামের পরটা টি যুক্ত হলে তা কি হবে? টি যুক্ত হলে তা হবে সুনির্দিষ্ট হয়, টি যুক্ত হলে সেটা হবে সুনির্দিষ্ট। তারপর হচ্ছে কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় বোঝায়? সেটা হচ্ছে টু। টু এটাকে টু দ্বারা হচ্ছে নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়কে বোঝায়। তারপরে তোমরা দেখবাম 6 নাম্বারটি, সারাটি সকাল বিকেল তোমার আশায় বসে আছে। এখানে সারাটি কোন অর্থে প্রকাশ করেছে? এখানে সারাটি প্রকাশ করেছে হচ্ছে নিরর্থক ভাব, নিরর্থক ভাব অর্থে, নিরর্থক ভাব অর্থে। তারপরে হচ্ছে 9 নাম্বার, নেকামিটা, নেকামিটা এখন রাখো, নেকামিটা এখন রাখো, নেকামিটা এখন রাখো মানে হচ্ছে শব্দের ঠা যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে? এটা হচ্ছে নিরর্থকতা, নিরর্থকতা প্রকাশ করেছে। তারপর দেখবা যে প্রত্যয় নির্দিষ্ট কথা বোঝায় তার নাম কি? যে প্রত্যয় নির্দিষ্ট কথা বোঝায় তার নাম হচ্ছে পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক। তারপর তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে কি বোঝায়? এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে বোঝায় হচ্ছে অনির্দিষ্ট কথা। কি বোঝায়? অনির্দিষ্ট কথা। ঠিক আছে। তারপর তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে যে এখান থেকে আর দেখতে হবে না, বচন থেকে দেখবা হচ্ছে কেবল কোন কোন পদের বচন ব্যর্থ হয়? বচন ব্যর্থ হয় হচ্ছে বিশেষ্য ও সর্বনামের। ঠিক আছে। তারপর দেখবা কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়? সেগুলো হচ্ছে ফাল ও যৌত, ফাল ও যৌত। তারপর দেখবা কোন বহুবচন বোধক শব্দগুলো কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? সেগুলো হচ্ছে আবলি, পুঞ্চ, রাশি। ঠিক আছে। তারপর দেখবা সাহেব, সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেব শব্দের বহুবচন হচ্ছে, সাহেব শব্দের বহুবচন হচ্ছে সাহেবান, সাহেব শব্দের বহুবচন সাহেবান। তারপরে দেখবা ইতর প্রাণীবাচক শব্দের বহুনির্বাচনে কি যুক্ত হয়? গুলু, গুলু যুক্ত হয়। তারপর বচন, বচন অর্থ কি? বচন অর্থ হচ্ছে সংকার ধারণা। বচন অর্থ কি? বচন অর্থ হচ্ছে সংকার ধারণা। কেবল অপ্রাণীবাচক, কেবল অপ্রাণীবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? কেবল অপ্রাণীবাচক বহুবচনের প্রত্যয় হচ্ছে মালা বা রাজি। তারপরে দেখবাম, তারপরে দেখি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আর কি আছে। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সবগুলো তো বলা সম্ভব না, এ কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো বলে দিচ্ছে। ঠিক আছে। বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি গণে ভাগ করা হয়েছে? বাংলা ভাষার সমস্ত ধাতুকে 20টি ভাগে ভাগ করা হয়েছে। ধাতুর গণ, ধাতুর গণ বলতে কি বোঝায়? ধাতুর গণ বলতে বোঝায় হচ্ছে ধাতুর বানানের ধরন, ধাতুর বানানের ধরন। ঠিক আছে, এগুলো দেখবা। তারপরে দেখি আর কি কি আছে এখান থেকে তোমাদের জন্য। তোমরা হচ্ছে এটা দেখবা, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সন্ধ্যায় সূর্য অস্ত যায় উক্তিটির উদাহরণটি কোন বর্তমান কালের? উদাহরণটি হচ্ছে তোমার নিত্যবৃত্ত, নিত্যবৃত্ত বর্তমান কালের। আচ্ছা। তারপরে দেখবা 9 নাম্বার, 27 হতো যদি 127, 27 হতো যদি 127, এখানে হতো কোন কালের ক্রিয়া? এখানে হতো হচ্ছে নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত অতীত। তারপরে তোমরা দেখবা এখান থেকে তোমাদের তারপরে দেখতে হবে এটা, কিসের বেদে ক্রিয়ার রূপ পার্থক্য দেখা যায়? এটা হবে হচ্ছে পুরুষ বেদে, পুরুষ বেদে ক্রিয়ার রূপ পার্থক্য দেখা যায়। ঠিক আছে। তারপরে হচ্ছে তারা বয়স হলেও বুদ্ধি হয়নি, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে সরল বাক্য, এটা হচ্ছে সরল বাক্য। তারপর সব পোড়া, সব পোড়া শব্দটি কি দোষ দেখা যায়? সব পোড়া শব্দটির কি দোষ দেখা যায়? এটার হচ্ছে গরুচণ্ডালী দোষ দেখা যায়। ঠিক আছে। তারপর দেখবা এটা, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, এক কথায় তাকে কি বলে? এক কথায় তাকে বলা হয় অবিমিশ্যকারী, অবিমিশ্যকারী। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে এক কথা কি বলে? অবিমিশ্যকারী, অবিমিশ্যকারী বলা হয়। তারপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এটা, কোনোভাবেই যা নিবারণ করা যায় না, এক কথায় তাকে কি বলে? এক কথায় তাকে বলা হয় অনিবার্য, এক কথায় তাকে কি বলে? অনিবার্য। তারপরে দেখবো হচ্ছে
তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি। এখানে কোন বাক্য, এখানে উদাহরণটি কোন বাক্যের? উদাহরণটি হচ্ছে যৌগিক বাক্যের। উদাহরণ কিসের, কোন বাক্যের? যৌগিক বাক্যের। যৌগিক বাক্যের। আশা করছি তোমরা এই এমসিকিউগুলো ভালো করে দেখবা। ভালো করে দেখলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কি আসবে, কমন পাবে। তোমাদেরকে একদম আমি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো ধরে দিলাম, ঠিক আছে? এখান থেকে কমন পাবে তোমরা ইনশাল্লাহ। তো আচ্ছা ঠিক আছে, তারপরে তোমরা যেটা দেখবা, আচ্ছা এখান থেকে আর দেখার দরকার নাই, এটা দেখবা। আমার হৃদয় মন্দিরে বীজ উক্ত হলো, বাক্যটি কোন দোষ আছে? বাক্যটিতে আছে হচ্ছে উপমার ভুল প্রয়োগ, ঠিক আছে? এই সবগুলোই তো তোমার গুরুত্বপূর্ণ, কিন্তু আমি তো সবগুলোই বলার মতো সময় নাই। 27 নম্বর হচ্ছে বাক্যর অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় আসক্তি, ঠিক আছে? তারপর হচ্ছে জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, এটা কোন ধরনের বাক্য? এটা হবে হচ্ছে সরল বাক্য, ঠিক আছে? জাস্ট এখান থেকে আমি তোমাদেরকে মানে যেগুলো দেখাচ্ছে আর কি, তুমি এগুলো দেখলেও কিন্তু তোমার জন্য অনেক, ঠিক আছে? তোমাকে তো আমি ক্লাস শুরুতেই বলেছি যেগুলো হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি। আর এই পুরো শীটটা পিডিএফ আকারে তুমি যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে তোমাকে আমাদের গ্রুপে যুক্ত হতে হবে। সম্বন্ধ পথে কোন বিভক্তি যুক্ত থাকে? সেটা হচ্ছে র বা এর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের এতটুকুই। সবগুলো তো বলা সম্ভব হচ্ছে না, জাস্ট তোমাদেরকে আমি বলবো যে তোমরা উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারো। আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমাকে জাস্ট 200 টাকা বিকাশ অথবা নগদ থেকে দিতে হবে, তাহলে আমরা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত করে নেব। আর আমরা আমাদের সিক্রেট গ্রুপে কিন্তু তোমার সকল বিষয়ের শর্ট সাজেশনগুলো দিয়ে থাকি, যেখান থেকে তুমি 70 থেকে 80% কমন আসার সম্ভব তোমার হচ্ছে গ্যারান্টি দিয়ে থাকবো। এবং হচ্ছে স্টুডেন্টরা কী পরিমাণ উপকৃত হচ্ছে আমাদের সাথে, যারা আমাদের সিক্রেট গ্রুপে যারা অ্যাড হয়েছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যারা আমাদের অ্যাড আছে, শুধুমাত্র তারাই জানে আমরা তাদের জন্য কী কাজ করতেছি। সুতরাং তুমি অনেক টাকা খরচ করতে পারো, অনেক জায়গায় অনেক কিছুই করতে পারো একটা ভালো রেজাল্টের জন্য, কিন্তু দিন শেষে তুমি যদি তোমার যদি একটা শর্টকাট সাজেশন, অর্থাৎ তোমার একটা যদি সাজানো গোছানো একটা ভালো সাজেশন যদি তোমার না থাকে, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ হচ্ছে তুমি তো পড়বে অবশ্যই, তবে তুমি যেগুলো পড়বা সেগুলো এমন বিষয়গুলো পড়তে হবে যেগুলো হচ্ছে কি তোমার পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সুতরাং তোমরা যারা হচ্ছে আমাদের 200 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড হতে চাও, তাদেরকে অবশ্যই উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এতটুকু। তোমরা হচ্ছে জাস্ট 200 টাকা পে করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তোমরা সেটাকে তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।